ওম গং গণপতায় নমঃ, জয় গোপালায় নমঃ, জয় যোগীরাজের জয় হোক। সৌভাগ্য দর্পণের নতুন একটি পর্বে সকল দর্শককে অনেক অনেক স্বাগত। দেখুন, আমাদের জীবনে চলার পথে, জীবনে অনেক ঘাত প্রতিঘাতের মাধ্যমেই আমাদের চলার পথ, এবং সেই চলার পথে ধীরে ধীরে আমাদের বহু অভিজ্ঞতা অর্জিত হয়। এবং এই জীবনের চলার যে পথ, সেই জীবনের চলার পথ ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে কখনো জীবন আমাদেরকে হাসায়, কখনো আমাদের জীবন আমাদেরকে কিন্তু কিছুটা দুরূহতাও দেয় এবং কাঁদায়ও। এমন কিছু মানুষকে দেখা যায় যে তাদের খারাপ সময় কোনোভাবে কাটতেই চায় না। জীবনের দুরূহতা, জীবনের অন্ধকারময় আচ্ছন্ন সময় কোনোরূপভাবেই যেন কেটে উঠতে চায় না। তো এরম অবস্থায় দাঁড়িয়ে তাদের সবসময়, একটু লাইনে থাকবেন, তো আমাদের সবসময় এই দুরূহতার মধ্যে একটা বিশ্লেষণ চলতে থাকে, এবং তখনই একটা মনের মধ্যে আমাদের প্রশ্ন উঠতে থাকে যে এমন কেন হয়। এবং এই প্রশ্নের উত্তর, বা বলতে পারেন এই প্রশ্ন যখন মনের মধ্যে ঘুরতে আরম্ভ করে, তখন যদি উত্তর খুঁজতে হয়, তখনই একটি জন্ম ছককে বা আপনার জন্ম কুণ্ডলীকে বিচার করার দরকার হয় এবং এটা দেখানোর প্রয়োজন হয়। এবং জীবনের যে কোনো ক্ষেত্রে বা যে কোনো পরিপ্রেক্ষিতেই বলুন না কেন, সবচেয়ে দ্রুততা কি আসে? হতাশা, যা কিন্তু খুব সহজে আপনার জীবনকে গ্রাস করতে পারে। আর যা কষ্ট এবং পরিশ্রমের মাধ্যমে যা অর্জিত হয়, এবং প্রচন্ড পরিমাণ আপনাকে পরিশ্রমের মাধ্যমে যা আসে, তা হলো সফলতা। তো আমি আজকের যে আমার আলোচনা, তাতে আমি আমার বাস্তব কিছু অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করবার জন্য আজকে এসে পৌঁছানো। অ্যাকচুয়ালি চেম্বার প্র্যাকটিস লাইফে, আমি আমার চেম্বার প্র্যাকটিসে বিভিন্ন ক্ষেত্রে এমন কিছু অভিজ্ঞতা অর্জিত হয় বা সম্মুখীন হই, যা কিন্তু কাম্য নয়। এবং বর্তমান এই যে সময়, আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা বর্তমান সময়ে এতটা পরিমাণে প্রভাব ফেলছে এবং এত পরিমাণে বেড়ে চলেছে, যা আমার যে দর্শকরা রয়েছে তাদের কাছে কিন্তু এই বিষয় নিয়ে খুব চিন্তিত। আজকে আলোচনা করব নেশা বা অ্যাডিকশন নিয়ে। এই এমন একটা বিষয় যা কিন্তু জীবনকে সর্বমূলভাবে সর্বনাশ, একদম সর্বশেষ করে পর্যন্ত দিতে পারে। আর এই নেশার নির্দিষ্ট কোনো বয়স বা সময় কিছু হয় না। স্কুল স্টুডেন্ট থেকে, কলেজ স্টুডেন্ট থেকে এজেড যে কোনো ধরনের মানুষের ক্ষেত্রে কেউই কিন্তু এই বিষয়ে পিছিয়ে নেই। সেই জন্য আমাদের এই জায়গা থেকে বেরিয়ে আসতে হলে তার কি প্রপোজিশন আমরা ব্যবহার করতে পারি। দেখুন, আমি আমার অনুষ্ঠানে বারবার যেটা বলি যে একটা উপাচার আপনাকে কিছুটা পরিমাণ প্রলেপ দিতে পারে, কিন্তু তার জন্য অবশ্যই একটা জন্মছকের সঠিক অ্যানালিসিস। শুধুমাত্র একটা উপাচার দিয়ে কখনো ভাগ্যের কোনো কিছু পরিবর্তন করা সম্ভব না, কিন্তু হ্যাঁ, তার রেকটিফিকেশনের প্রথম পর্যায়ে শুরু করা সম্ভব। কিন্তু তারপর একটা জন্মছককে সঠিক দিশা অনুযায়ী যদি আমরা নিয়ে যেতে পারি, তার সঠিক প্রকোপতাকে আমরা যদি তাকে রোধ করতে পারি, তাহলে সেখান থেকে কিন্তু তার অবশ্যই আমরা জায়গা পাবো। আমরা আমাদের প্রথম বন্ধুকে নিয়ে আলোচনায় ফিরবো। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মেদিনীপুর থেকে বলছি, ভবানী প্রসাদ মাইতি কথা বলছি। ভবানীবাবু, আপনার জন্ম তারিখ আর কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আপনার জন্ম তারিখ? 28 অক্টোবর 1995, 1995, 7:40 সকালবেলা, 7:40 AM। জন্মস্থান? মেদিনীপুর। ভবানীবাবু, কতদিন ধরে অনুষ্ঠান দেখছেন? স্যার, দেখছি তো বহুদিন থেকে, লাইভ তো আজকে পেলাম আপনার। তা কেমন লাগে অনুষ্ঠান? ভালো লাগে স্যার, খুব ভালো লাগে। তো বহু অনুষ্ঠানই তো হয়, কত অনুষ্ঠান তো আছে। আপনাকে শুধু কিছু টোটকার মাধ্যমে আপনাদেরকে ভাগ্যের স্থান জোড়া লাগিয়ে দেয়, আর অথচ চেম্বারে যখন যাবেন তখন দেখবেন বহু বহু টাকার আপনাদের রেমিডি, তখন আর কিন্তু কোনোভাবেই দেখা যায় না যে তখন আর শুধুমাত্র উপাচারে চলছে। তো এরকম তো বহু অনুষ্ঠান হয়। হ্যাঁ স্যার। তো তার মধ্যে থেকে সৌভাগ্য দর্পণকে বেছে নেওয়ার কারণটা কি? স্যার, আপনাকে ভালো লাগে আমার, সত্যি বলছি। হ্যাঁ, সে তো বুঝলাম, সেই কারণে ভালো লাগে বলেই চেষ্টা করে যাচ্ছেন, এবং সেই জন্যই তো দীর্ঘদিন তো চেষ্টা করার পরে আজকে পেয়েছেন। দেখুন ভবানীবাবু, আপনার যা পাওয়া যাচ্ছে 28 তারিখ জন্ম তারিখ, যথেষ্ট আত্মকেন্দ্রিক মানুষ আপনি, সহজে মাথা নোয়াতে চান না, যে কোনো কাজের ক্ষেত্রে একটা লিডিং ক্যাপাসিটি রয়েছে, নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা রয়েছে, এবং যে কোনো কাজ যথেষ্ট দায়িত্বশীল ভাবে করতে পারেন। পিতার সঙ্গে মাঝে মধ্যে কিছু টাসেল চলতে পারে। 1995 সালে জন্ম, মানে মোটামুটি বলা যায় 29 বছর বয়স। এখানে লগ্ন পাওয়া গেছে অনুরাধা নক্ষত্রে, এবং চন্দ্র পাওয়া গেছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। অনুরাধা নক্ষত্রে যখন লগ্ন পাওয়া যায়, এটা বলা হয়
যে জীবনে অনেকটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয় এবং অনেকটা কম বয়স থেকে কিন্তু অনেকটা দায়িত্ব কিন্তু নিতে হয় এবং এই দায়িত্ব বিভিন্নভাবে বিশেষভাবে পারিবারিক ক্ষেত্রে এসে পৌঁছায় এবং এখানে লগ্নে মঙ্গল বসে রয়েছে বৃহস্পতির সঙ্গে যুক্ত অবস্থায়, দ্বিতীয় পতির সঙ্গে যুক্ত অবস্থায় এবং লগ্নের ষষ্ঠ স্থানে এখানে কেতু অবস্থান করছে এবং দ্বাদশ স্থানে রাহু এবং রবি নিচস্থ অবস্থায় পীড়িত। অর্থাৎ এখানে একটা গ্রহণ দোষ তৈরি করেছে, জড়ত্ব দোষ তৈরি করেছেন। যে কাজই করবেন সেই কাজের মধ্যে সবসময় একটা ঘেরাটোপের মধ্যে কিন্তু এখানে পড়ে যেতে হয় এবং দশমপতি এখানে নিচস্থ এবং এই দশমপতি নিচস্থ হওয়ার কারণে এবং রাহুর দ্বারা প্রভাবিত হওয়ার কারণে ফাইন্যান্সিয়াল সেক্টর এবং ব্যক্তিগত জীবনের সঙ্গে সঙ্গে বিশেষভাবে কর্মজীবনে যেভাবে চাইছেন সেইভাবে গুছিয়ে ওঠার ক্ষেত্রে সমস্যা, যেভাবে প্ল্যানিং করছেন সেই প্ল্যানিংটাকে সঠিক রূপ দিতে পারছেন না এবং সেই সঠিক রূপ না দিতে পারার ফলে মাঝে মাঝে ডিপ্রেশনও তৈরি হয় এবং বর্তমানে লগ্নের চতুর্থ স্থানে শনি অবস্থান করছে, যা কিন্তু শারীরিক এবং মানসিক দুই ভাবের ক্ষেত্রেই যথেষ্ট ডিপ্রেশন দিচ্ছে এবং কোনো কাজেরই সঠিক সফলতা দিচ্ছে না। একটু শেয়ার করবেন। হ্যাঁ আচ্ছা, বলছিলাম যে 2024 সালে নভেম্বরের শেষ থেকে কোনো ভালো কাজের যোগ আছে ব্যবসার? দেখুন, আমি আপনাকে যে পার্টিকুলার পয়েন্টটা বললাম, যে একদম শুরুর ক্ষেত্রেই বললাম, আমি কিন্তু আপনাকে কোনো জায়গায় কোনো পয়েন্টে জিজ্ঞাসা করিনি, যে একদম পার্টিকুলার পয়েন্টে আপনি সেই জায়গাটাই বললেন যে কর্মক্ষেত্র, এবং আমি আপনাকে অ্যানালিসিসে সেই জায়গাটাই বলেছি যে কর্মক্ষেত্রে সমস্যা এবং এই কর্মক্ষেত্রের সমস্যার মূল কারণটা কোথায়। তার কারণ এখানে দশমপতি পীড়িত এবং এই দশমপতি পীড়িত এবং তার সঙ্গে রাহুর দ্বারা সে আবার গ্রহণ দোষ তৈরি করেছে এবং তার সঙ্গে নিচস্থ অবস্থায় বসে রয়েছে। এই যে জায়গাটা, এই জায়গাটাকে একটু রেকটিফাই করার দরকার থাকবে এবং এই জায়গাটাকে যদি প্রপারলি রেকটিফাই করতে পারা যায় তবেই কিন্তু 2024-এর পরবর্তী সময় 25, 26, 27 যে কামিং পিরিয়ড গুলো আছে সেগুলোতে ঠিক জায়গায় পাবেন। তা না হলে কোনোভাবে বারবার ধরে চেষ্টা করে যাবেন কিন্তু কোনো রকম ভাবেই সেই জায়গা থেকে ইউটিলিটি পাবেন না, কোনো জায়গা থেকে উপযোগিতা পাবেন না এবং বারবার ধরে। আপনি কি এর আগে কারোর সঙ্গে কনসাল্ট করেছেন? হ্যাঁ কন্ট্যাক্ট করেছিলাম, উনি বলেছিল 2024 সালে আমার নভেম্বর থেকে ভালো হবে, উনি তো বললো। তো 2024 সালের নভেম্বর মাস থেকে ভালো হবে এবং সেই অনুযায়ী প্রতিকারও করেছেন? না না, প্রতিকার কিছু করা হয়েছে। এই যে পার্টিকুলার যে জায়গাটা বললাম, এই পার্টিকুলার জায়গাটাকে যদি প্রতিকার প্রতিবিধান না করা হয় তাহলে কোনোরকম ভাবেই কোনো এখান থেকে ইমপ্রুভাইজেশন পাবেন না। তার মূল কারণ আপনার যে জায়গাটা, দেখুন আমাদের যদি কোনো শরীর খারাপ হয় সেই শরীর খারাপের ক্ষেত্রে তার যে সঠিক রোগ, সেই সঠিক রোগের যদি আমরা ঔষধ না দিই তাহলে কি আমরা এই যে সিজন চেঞ্জ করছে, এই সিজন চেঞ্জের সময় এখন যে আমাদের কোল্ড কাফের সময়, এই কোল্ড কাফ যখন আমাদের হবে মানে সর্দি কাশি হবে, সেই সময় যদি আমরা ওষুধ না খাই তাহলে কি সর্দি কাশি এমনি এমনি সেরে যাবে? না 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 স্যার, বলছি একটা করে শুনুন। হ্যালো, হ্যাঁ শুনতে থাকুন। দেখুন এই যে এই সর্দি কাশিটাকে উপশমের জন্য কি দরকার, আমাদেরকে একটা ওষুধের প্রয়োজন। সেরকমই জন্ম ছকেরও একটা কিছু প্রপার প্ল্যানিং দরকার এবং তাকে এক্সিকিউট করবার জন্য তার সঠিক সমাধানের দরকার এবং সেই সঠিক সমাধান যখন হবে তবেই কিন্তু সেখান থেকে ইমপ্রুভাইজেশন পাবে এবং 2024 সালের নভেম্বর মাসের পর থেকে আমি অন্তত এই জন্মছকে খুব একটা ইমপ্রুভাইজেশন দেখতে পাচ্ছি না, কিন্তু 2026 সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে কিছু ইমপ্রুভাইজেশনের জায়গা পাচ্ছি এবং আপনার যে সরকারি চাকরির একটা মানসিকতা সেই জায়গাটার ক্ষেত্রে একটা কিন্তু সমস্যা রয়েছে। একটু আর কি জানতে চান বলুন। বলেছিল 2000 মানে 31 বছরের মধ্যে আমার বিয়ে হবে বলেছিল, বিয়ে যে হবে বলেছিল। আপনার কর্মস্থলটাই ঠিক নেই, তার এরপরে কি বিবাহ ক্ষেত্র জায়গাটা কি এগিয়ে যাওয়া ঠিক হবে? এবং বৈবাহিক ক্ষেত্রটা জায়গাটা কিন্তু খুব একটা ভালো অবস্থায় নেই, কিন্তু ম্যারেজ হওয়ার ক্ষেত্রে সমস্যা, কিন্তু ম্যারেজ লাইফে স্টেবিলিটি আছে। ম্যারেজ আর ম্যারেজ লাইফ এই দুটো কিন্তু আলাদা, এই নিয়ে আমি বহু প্রোগ্রাম কিন্তু অনুষ্ঠান করেছি। ম্যারেজ আর ম্যারেজ লাইফ কিন্তু এক নয় এবং আপনার কর্মক্ষেত্র, আপনার যেখানে কর্মক্ষেত্রটাই ভালো নয় সেক্ষেত্রে কি আপনার বৈবাহিক জীবন ভালো হতে পারে? তার জন্য আগে সেই স্টেবিলিটিটা আনার দরকার আছে, তারপর বৈবাহিক দিকে যদি আমরা এগোই তাহলে এই জন্মছক অনুযায়ী বৈবাহের জায়গা স্টেবিলিটি আসবে। তা না হলে কিন্তু বৈবাহিক ক্ষেত্রে তার প্রসিডিং এর ক্ষেত্রে যেমন সমস্যা, বিশেষ করে কর্মক্ষেত্র ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ এই জায়গাটা কিন্তু আমাদের ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। আশা করি বুঝতে পেরেছেন। তবে আপনাকে বলবো যে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার একটু হলুদ গোলা জল যে কোনো কলা গাছের গোড়াতে অর্পণ করুন এবং 6 সপ্তাহ পরে কোনো ব্রাহ্মণকে একটা দক্ষিণা সহ একটি কাপড় দান করবেন, তারপর এটা কন্টিনিউয়েশন চলবেন এবং ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে পার্টিকুলার যে জায়গাটাকে বললাম সেই জায়গাটাকে রেকটিফাই করুন, তাহলেই দেখবেন সেখান থেকে
ফলপ্রসূতা পাবেন। তা না হলে বারবার ধরে এই 2024 2025-এর ঘেরাটোপের মধ্যে পড়বেন না। জন্ম কুণ্ডলীকে সঠিকভাবে রেকটিফাই করুন, তবেই সেখান থেকে তার ইম্প্রুভাইজেশন সম্ভব। যতক্ষণ না তাকে রেকটিফিকেশন করা হবে, তার জায়গা থেকে কোনো রকম ভাবেই তার ইম্প্রুভাইজেশন সম্ভব না। একটা প্রতীক আমি আমার অনুষ্ঠানে বারবার যেটা বলি আপনাদের কাছে, আপনারা যা প্রতারিত হবেন না, তার কারণ একটা প্রতিকার যেমন ভাবে আপনাকে ইউটিলিটি দিতে পারে, একটা উপাচার সবকিছু করে ফেলতে পারে না। উপাচার তার প্রলেপটা তৈরি করে, কর্ষণ ভূমিটাকে তৈরি করতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন, একটা উপাচার আমাদের জীবনকে কিছুটা পরিমাণ তার প্রভাবকে প্রশমিত করতে পারে, যে সমস্যাগুলো রয়েছে তাকে প্রশমিত করতে পারে, কিন্তু একটা প্রপার রেকটিফিকেশন এবং সেটা যদি সঠিক দশা এবং সঠিক অন্তদশা অনুযায়ী দেখে তাকে যদি প্রপারলি সময় বা তিথিকে দেখে করা হয় এবং সঠিক প্রতিকার, বারবার যেটা বলি সঠিক প্রতিকার, তবেই সেখান থেকে তার ইউটিলিটি পাবেন। তা না হলে বারবার ধরে লক্ষ কোটি টাকা খরচ করে ফেললেও তার ইউটিলিটি পাবেন না। বারবার ধরে ঘুরতে থাকতে হবে আর জ্যোতিষশাস্ত্রের প্রতি বিশ্বাস হারিয়ে যাবে। যেন সঠিক জায়গাটাকে নির্বাচন করুন, সঠিক জায়গাটাকে নির্ধারণ করুন, বুঝুন। তার কারণ একটা ছোট্ট বিষয় দিয়ে আপনার ভাগ্যকে কখনো পরিবর্তন বা পরিশোধিত করে ফেলা যায় না। তার জন্য কিছু প্রপার গাইডলাইনের দরকার, যেটা সৌভাগ্য দর্পণ বারবার ধরে দীর্ঘদিন ধরে বলে আছে, যেটা প্রপার গাইডলাইন, একটা প্রপার গাইডলাইন, একটা প্রপার এনহ্যান্সমেন্ট, একটা প্রপার রেকটিফিকেশন, তবেই একটা জীবনে সঠিক দিশা কিন্তু আপনি পাবেন। আদারওয়াইজ কখনো আপনি সেই জায়গা থেকে বারবার ধরে ভেরাটোপে পড়তে থাকবেন। এবং আমি আমার চেম্বার প্র্যাকটিস লাইফে যা কিন্তু বারবার ধরে দেখছি, যে এই যে বর্তমান সময় বারবার ধরে মানুষ কিন্তু ছোট বলুন বড় বলুন সবাই কিন্তু বিশেষভাবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জিনিসের প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। এবং এই অ্যাডিকশনটা আমাদের ক্ষেত্রে, বিশেষ করে আমরা যারা জ্যোতিষ প্র্যাকটিস করি, তন্ত্র প্র্যাকটিস করি, তাদের কাছে এটা খুব এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে চেম্বারে ঢুকলেই আজকাল অন্তত 2-3টে এরকম কেস রেগুলারলি কিন্তু পাওয়া যায়। সুতরাং এই যে জায়গাটা এবং এই বিষয় নিয়ে আমি কিছু দেখেছি যে আমার যারা দর্শক রয়েছে তাদের মধ্যে এটা কিন্তু নিয়ে তারা বিশেষভাবে চিন্তিত, তাদের বিভিন্ন ধরনের ফিডব্যাক হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে দেখতে পাই। তো সেই জন্য মনে হলো আজকে আপনাদের কাছে বিষয়টি নিয়ে আলোচনা করা দরকার। তার কিছুটা পরিমাণ প্রপোজিশন তো আমরা দিতে পারি, যেটাকে আমি ব্যবহার করে কিছুটা হলো ফল কিন্তু পেয়েছি, এবং সেই ফল কিন্তু সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, আমাদের এই যে অ্যাডিকশন, এই অ্যাডিকশনটা অ্যাকচুয়ালি কিভাবে তৈরি হয়। যে কোনো বিষয়ের প্রতি অ্যাডিকশন হতে পারে, সেটা অ্যালকোহল হতে পারে, যেখানে অন্য কোনো মাদকদ্রব্য হতে পারে, অথবা সেটা আমাদের মোবাইল ক্ষেত্রে হতে পারে, সে যে কোনো বিষয়ের ক্ষেত্রেই হতে পারে। কিন্তু যারা এই অ্যাডিক্টেড হয়ে পড়ে তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তারা জেনারেলি কিন্তু তারা কোনো রেকটিফিকেশন করতে চায় না। এটা আমি আমার প্র্যাকটিস লাইফের ক্ষেত্রে বহু ক্ষেত্রে দেখেছি। আবার এরম মানুষও দেখেছি যে যাদের ক্ষেত্রে সে কিন্তু নিজে সেখান থেকে বেরিয়ে আসতে চাইছে কিন্তু বেরোতে পারছে না। সেই সঠিক দিশাটা দেখানোই হচ্ছে আমাদের কাজ। এবং একটা জ্যোতিষ অ্যানালিসিস এবং তার সঙ্গে যদি জ্যোতিষ এবং তন্ত্র এবং সংখ্যাতত্ত্বের মিলন যখন ঘটানো যায়, তখন সেখান থেকে তার প্রপার এনহ্যান্সমেন্ট এবং তার সঙ্গে বাস্তু প্রভাবও কিন্তু যথেষ্ট অনস্বীকার্য। এটা কেন হয়? দেখুন, অ্যাডিকশন এখানে হওয়ার মূল কারণটা কোথায়? অ্যাডিকশন হওয়ার ক্ষেত্রে আমাদের মূল কারণ হচ্ছে আমাদের জন্মছকের ষষ্ঠ ভাব এবং তার সঙ্গে পীড়িত গ্রহগুলি, এবং বিশেষ করে রাহু যখন কোনো গ্রহকে পীড়িত করে এবং সেটা ষষ্ঠ ভাবকে বা ষষ্ঠপতিকে, এই ষষ্ঠ ভাবে ষষ্ঠপতি কিভাবে পাওয়া যাবে? অনেক আগেই দেখতে শিখিয়েছি যে আমাদের লগ্ন থেকে যে 6 নম্বর ঘর, যে ঘরটি হবে সেটা যে ঘরটি হবে সেটা হবে আমাদের ষষ্ঠ ভাব, এবং তার যে অধিপতি হবে তিনি হবে ষষ্ঠপতি। এরা যদি কোনোরূপ ভাবে পীড়িত হয়ে যায় এবং সে যদি কোনোভাবে রাহু বা কেতুর সঙ্গে কানেকশন করে, শনি রাহু দ্বারা যদি পীড়িত হয়ে যায়, অর্থাৎ স্থাপিক দোষ তৈরি করে, কিন্তু সেটা অবশ্যই ষষ্ঠ ভাবের সঙ্গে হতে হবে। যে কোনো ভাবে হয়ে ফেললে আবার স্থাপিক দোষ থেকে এই ভয় পাবে না, স্থাপিক দোষ এনহ্যান্সমেন্টের ক্ষেত্রে প্রবলেম দেয়। সুতরাং এই জায়গাগুলো আপনাদেরকে বুঝতে হবে। সেই জায়গা থেকে তবেই সেখান থেকে মাদকতা সংক্রান্ত অথবা বলতে পারেন অ্যাডিকশন, যে কোনো বিষয় অ্যাডিকশন কিন্তু তৈরি হয়, এবং তার সেক্ষেত্রে রাহুর প্রভাব কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু আমাদের দ্বিতীয় বন্ধুকে নিয়ে আলোচনায় ফিরবো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি খড়গপুর থেকে বলছি, দেবশ্রী সাউ। কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে জানতে চাই। নামটি আরেকবার বলবেন? দেবশ্রী সাহু। দেবশ্রী সাহু। আপনার জন্ম তারিখ? 29 জুলাই 1994। 29 জুলাই 1994। হ্যাঁ, 9:30 রাত্রিবেলা। আরেকবার রিপিট করবেন? 29 জুলাই 1994। জন্ম সময়? 9:30 রাত্রিবেলা। 9:30 PM। জন্মস্থান? 9:30 PM, মেদিনীপুর। মেদিনীপুর। সৌভাগ্য দর্পণ কতদিন ধরে দেখছেন? কেমন লাগছে? ভালো লাগছে, অনেকদিন ধরে যোগাযোগ করার চেষ্টা করছি লাইন পাওয়ার জন্য, কিন্তু হয়ে উঠছে না, এত বিজি। লাইন যতবারই চেষ্টা করেন পান না? আজকে চেষ্টা করতে করতে পেয়ে গেলেন? হ্যাঁ, প্রথম রিংকেই পেয়েছি আমি। তাহলে চেষ্টা করলে রিং
করে পেয়েছি। দেখুন, যে কোনো জিনিসের চেষ্টা করলে তার তো ফল পাওয়া যায়, সেটা তো আজকে প্রমাণিত। একদম একদম একদম। 29 জুলাই অর্থাৎ এখানে বলতে বলা যায় যে আপনি যথেষ্ট ইমোশনাল মানুষ এবং যে কোনো কাজকে একটু বেশি ইমোশনকে বেশি গুরুত্ব দেন, এবং এই বেশি গুরুত্ব দেন বলেই মাঝে মাঝে যে কোনো কাজের ক্ষেত্রে বিশেষভাবে প্রভাবিত হয়ে পড়েন এবং মাঝে মধ্যেই মনটা কিন্তু ভারাক্রান্ত হয়ে পড়ে। এবং এখানে চন্দ্র পাওয়া গেছে অশ্বিনী নক্ষত্রে এবং কেতুযুক্ত অবস্থায় বসে রয়েছে। এই অশ্বিনী নক্ষত্রে যখন নক্ষত্র পাওয়া যায়, যথেষ্ট ভেবেচিন্তে কাজ করেন, কিন্তু খুব দ্রুততার সঙ্গে যে কোনো কাজ করার একটা মানসিকতা থাকে এবং সেই দ্রুততার সঙ্গে কাজ করতে গিয়ে যে কোনো কাজই খুব তাড়াতাড়ি করে ফেলবো, এবং এই টেন্ডেন্সি থাকার ফলে বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্নভাবে প্রভাবিত হওয়ার ফলে বলতে পারা যায় যে সেখানে একটু একটু মাঝে মধ্যে যে কোনো কাজের ক্ষেত্রে একটু আটকে যায়, এবং যখনই আটকে যায় তখনই একটা মানসিকভাবে চাপ তৈরি হয়। এবং লগ্নের চতুর্থ স্থানে এখানে রবি অবস্থান করছে, বুধ অবস্থান করছে, এবং চন্দ্র এখানে কেতু দ্বারা পীড়িত এবং বৃহস্পতি লগ্নপতি রাহু দ্বারা এখানে পীড়িত অবস্থা অষ্টমস্ত হয়ে বসে রয়েছে। অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে একটা ইম্প্রোভাইজেশনের ক্ষেত্রে সমস্যা, এবং সবসময় চেষ্টা করেন কিন্তু সেই জায়গায় ইম্প্রোভাইজেশন পাওয়া যতটা হওয়া দরকার সেই জায়গাটা ক্ষেত্রে সমস্যা। এবং বিশেষভাবে বলবো যে এখানে বিশেষ করে ব্যক্তিগত জীবনে একটা ওঠা পড়ার মধ্যে দিয়ে কিন্তু যেতে হয়, এবং ব্যক্তিগত জীবনের ইউটিলিটি সেইভাবে কিন্তু প্রপারলি উঠছে না, এবং বর্তমান সময়টা ব্যক্তিগত জীবন এবং ফাইন্যান্স রিলেটেড এরিয়াটাতে একটু ক্রাঞ্চের মধ্যে দিয়ে চলছে। আর কি জানতে চান বলুন? আমার ম্যারেজ লাইফের সম্বন্ধে একটু জানতে চাই। মানে আগেই বললাম, আপনি বলার আগেই জায়গাটাকে স্পেসিফিক করে বললাম যে ব্যক্তিগত জীবনে একটা সমস্যা কিন্তু রয়েছে। ঝামেলার মধ্যে আছি। বিবাহ কি হয়ে গিয়েছে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে, 1.5 বছর হয়ে গেছে। এবং বৈবাহিক ক্ষেত্রে বৈবাহিক জায়গাটা খুব একটা সুটেবল জায়গাতে নেই, এবং ব্যক্তিগত জীবনে দুজনের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং, এবং আপনার যতটা সম্মান পাওয়ার দরকার সেই জায়গাটা কিন্তু কেউ ক্রেডিবিলিটি অনুযায়ী সেটা কিন্তু দেয় না। এটাই তো প্রবলেম বেসিক্যালি। একদম একদম। এবং এই কারণেই এরকম কতদিন চলবে বা এটা মানে কি হতে পারে একটু বললে ভালো। দেখুন, এই যে জায়গাটা যেটা বললাম, এখানে বৃহস্পতি হচ্ছে স্বামীকারক গ্রহ, এবং এই জ্যোতিষের ভাষাগুলোকে একটু বিশেষভাবে বুঝতে হবে, যেটা প্রতিটা ক্ষেত্রে বলার চেষ্টা করি, যে এই যে স্বামীকারক গ্রহ যখন পীড়িত হয়ে যায় সেক্ষেত্রে, এবং তার সঙ্গে লগ্নপতি অর্থাৎ আপনি এবং স্বামী এরা দুজনে একসঙ্গে মার্জ করলেন, এবং এই জায়গাটা দুটো গ্রহই কিন্তু এখানে প্রভাবিত হয়ে গেল, এবং সেটা নিয়ন্ত্রিত হচ্ছে রাহুর দ্বারা। দেখুন, আপনাদের সম্পর্কের মধ্যে একটা টক মিষ্টি সম্পর্ক, কখনো খুব ভালো, আবার কখনো কখনো এতটাই খারাপ যে সেই মানসিকতা আপনি নিজেকে শেয়ার ধরে রাখতে পারেন না, তাই হয় না? একদম একদম। মানে এবং এখানে সপ্তম স্থানটা, এবং আমি আমার অ্যানালিসিসে সবসময় যেটা বলি যে বৈবাহিক জীবনের ক্ষেত্রে D9 চার্ট অর্থাৎ নবাংশ ছক, এই নবাংশ ছকে সপ্তমপতি বিশেষভাবে পীড়িত এবং নবাংশ ছকে সপ্তমপতিও পীড়িত। এই জায়গাটাকে যদি প্রপারলি রেকটিফিকেশন করতে পারা যায় তাহলেই এখান থেকে ভবিষ্যতে ইমপ্রুভাইজেশনের জায়গা থাকবে। তা না হলে আগামী দিনে 2026 পরে কিন্তু এই সম্পর্কের ক্ষেত্রে একটু সমস্যা নয়, একটু বিশেষভাবে কিন্তু সেই সমস্যা কিন্তু রূপ নিতে পারে। সেই জন্য একটু কেয়ারফুল হন, এখনো সময় থাকতে থাকতে প্রপার স্টেপ নিন, তাহলেই সেখান থেকে ইমপ্রুভাইজেশন পাবেন। কিন্তু আপনাকে বলবো যে প্রতি শুক্রবার একটু অগুরু মিশ্রিত জল দিয়ে মহাদেবকে স্নান করান এবং আপনি আপনার মনের প্রার্থনা জানান, কোনো মন্ত্রের প্রয়োজন নেই, সম্পূর্ণ ভক্তি ভরে রাখুন। এটা শুরু করুন এবং ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে স্পেসিফিক যে পয়েন্টটা বললাম সেই পয়েন্টটাকে রেকটিফিকেশন করুন, তাহলেই দেখবেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। উপাচার আপনাকে উপশম দেবে, রেকটিফিকেশন আপনাকে প্রবলেম থেকে পুরোটা বেরিয়ে আসতে সাহায্য করবে। আশা করি বুঝতে পেরেছেন। একদম একদম বুঝতে পেরেছি। কথা বলে কেমন লাগলো? অনেক ভালো লাগলো, ধন্যবাদ। কথা বলে কি কোথাও মনে হলো যে আপনাকে এরকম ভাবে প্রভাবিত করা হচ্ছে যে আপনি আসুন এসে এক্ষুনি আপনি এসে চেম্বারে দেখা করেন, এরকম কি কোনো জায়গায় মনে হলো? বা সৌভাগ্য দর্পণে কোনো অনুষ্ঠান থেকে কি মনে হয় এরকম? একদমই মনে হয়। আপনাদের কাছে স্পেসিফিক জায়গাটাকে তুলে ধরা সবসময় চেষ্টা করা হয়। যদি মিস করে যান, ফেসবুক ইউটিউবে গিয়ে জায়গাটা পয়েন্টটাকে ভালো করে শুনুন এবং সেই অনুযায়ী অবশ্যই রেকটিফিকেশন করুন। তা না হলে কিন্তু আগামী দিন জায়গাটা কিন্তু প্রবলেমের জায়গা কিন্তু তৈরি হতে পারে। দেখুন, একটা চার্টকে যদি প্রপারলি অ্যানালিসিস করতে পারা যায় তাহলে সেখান থেকে তার প্রত্যেকটা জায়গাকে ধরে ধরে বলা দেওয়া যায় এবং যে কোনো ধরনের সমস্যার তার সঠিক সমাধান অবশ্যই দেওয়া যায়। তার জন্য অবশ্যই ধৈর্য এবং ভক্তি ভরে কিন্তু আপনাকে থাকতে হবে এবং অবশ্যই স্পিরিচুয়ালিটি পথে কিন্তু এগোতে হবে। তা আমাদের যে আজকে মূল আলোচনা ছিল যে অ্যাডিকশন নিয়ে তো অনেক কিছুই বলে ফেললাম, কিন্তু এই তো হয়তো বটে, কিন্তু সমাধানের পথটা কোথায়? সমাধান তো কিছু আছে। যদি সমাধান না থাকে, শুধুমাত্র প্রবলেমকে অ্যারাইজ করে কি হয়? প্রবলেমকে অ্যারাইজ করে বলে তো লাভ নেই। সেই সমাধানের যে সূত্রটা, সেই সমাধানে কিছুটা পরিমাণ উপশম,
দেখুন প্রত্যেকটা সমস্যার যে সমাধান আছে সেই সমাধান অনুযায়ী যদি আমরা চলতে পারি এবং তার জন্য জ্যোতিষ এবং জ্যোতিষের সঠিক অ্যানালিসিস এবং তার সঙ্গে জ্যোতিষ তন্ত্র এবং সংখ্যাতত্ত্বের একটা সঠিক যদি রেমিডিস যদি করা যায় তবেই সেখান থেকে তার দুর্বলতাকে দূর করা যায়। আদারওয়াইজ বারবার ধরে কিন্তু প্রভাবিত হতে হবে, তা না হলে আপনাকে যে জায়গাটা সেই জায়গা আইডেন্টিক্যালি জায়গাটা থেকে আপনি কখনোই পাবেন না। আপনার সফলতা পাওয়ার জায়গা রয়েছে কিন্তু সেই সফলতা সঠিক জায়গা আসছে না, তার কারণটা আপনার জন্মছক। সেই জন্মছকের একটা সঠিক অ্যানালিসিসের দরকার রয়েছে, সেই সঠিক অ্যানালিসিস করে তার প্রপার যদি এনহ্যান্সমেন্ট করা যায়, প্রপার রেকটিফিকেশন, বারবার যেটা সঠিক প্রতিকার, কোনো রেডিমেড রেমেডি দিয়ে কখনো আপনার ইম্প্রুভাইজেশন হতে পারে না। তার প্রত্যেকটা জন্মছকের আলাদা চাবি, আলাদা তালা, সুতরাং প্রত্যেকটা জন্মছককে আলাদা আলাদা অ্যানালিসিস, তার আলাদা অ্যানালিসিস অনুযায়ী তার কিন্তু সমাধান, তবেই সেখান থেকে তার বেরিয়ে আসার জায়গা। কি করবেন যাদের ক্ষেত্রে দেখবেন যে আপনি নিজে যদি বেরিয়ে আসতে চান নেশাগ্রস্ত অবস্থা থেকে, অথবা আপনার বাড়ির লোক যদি কেউ করে থাকে, তার ক্ষেত্রে আপনারা একটা অ্যাঞ্জেল ওয়ার্ড এখানে ইউজ করবেন, পোস্টপন সেভ। আমি বানানটা উল্লেখ করছি, POST, পোস্ট, PONE, পন, পোস্টপন, গ্যাপ দেবেন, সেভ, SAVE। কোনো কালির দরকার নেই, যে কোনো কালারে কালিতে লিখতে পারেন। আর একটা বলবো হিলিং নাম্বার, এই হিলিং নাম্বারটা কি 148543 পরপর লিখবেন, কোনো গ্যাপ থাকবে না। যাদের ক্ষেত্রে দেখছেন যে বাড়ির লোক করতে চাইছে না, কিন্তু বাড়িতে নেশাগ্রস্ত কেউ একজন যদি ব্যক্তি হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হয়, বাড়ির লোক যথেষ্ট পরিমাণে শঙ্কিত হয়ে থাকে। সেই কারণের জন্য তারা তাদের যে কোনো ওয়াটার ট্যাপের মধ্যে অথবা যে গ্লাসে জল খান তার মধ্যে এটাকে লিখে রাখুন, অথবা যে বটলের মধ্যে একটা বটলের মধ্যে এটাকে লিখে রেখে সেই জলটাকে বারবার ধরে তাকে দিন। এবং যিনি বেরিয়ে আসতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো তারা এটা লেফট ফিঙ্গারে লিখে রাখবেন, এবং এটাকে যদি বারবার চ্যান্ট করতে থাকেন, এটা দেখুন বারবার দেখুন একটাই সুইচ ওয়ার্ডস এবং এই যে অ্যাঞ্জেল নাম্বারস গুলো, এগুলো এক একটা ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে খুব দ্রুততার সঙ্গে কাজ করে, কারো কারো ক্ষেত্রে একটু সময় লাগে, কিন্তু এটাকে কনফিডেন্টলি এবং ভক্তি ভরে কিন্তু করে যেতে হবে। বিশেষ করে অ্যালকোহলিক যাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে বলবো বিশেষভাবে টাইগার লিলি এই কথাটা ইউজ করুন, টাইগার, TIGER, টাইগার, LILLY, লিলি। এবং তাদের ক্ষেত্রে একটা অ্যাঞ্জেল নাম্বার বলবো 71566, 71566। যদি কেউ মিস করে যান, ফেসবুক ইউটিউবে গিয়ে এটাকে ভালো করে চেক আপ করে নেবেন। এবং এই যে পার্টিকুলার এটাকে একই রকম পদ্ধতিতে কোনো বটলের মধ্যে অথবা কাঁচের গ্লাসের মধ্যে রেখে সেটাকে লিখে রাখুন এবং এটাকে চার্জ করে সেটাকে বারবার ধরে খাওয়ান। অ্যাটলিস্ট দিনে 3 বার খাওয়াবেন। এবং এই যে সুইচ ওয়ার্ডস এবং যে অ্যাঞ্জেল নাম্বারটিকে বললাম, এই অ্যাঞ্জেল নাম্বারটিকে বারবার ধরে চ্যান্ট করতে থাকুন। কোনো জায়গায় বসে কিছু করে, যে কোনো জায়গাতে আপনি যেতে যেতে বসে যে কোনো সময় করতে পারেন। দেখুন সৌভাগ্য দর্পণ আপনাকে সবসময় একটা পার্টিকুলার ফিজিবিলিটি জায়গা থেকে তুলে ধরার চেষ্টা করে, যেটাতে আপনি আপনার নিজের জায়গাটাকে সঠিক জায়গা নিরীক্ষণ করতে পারেন। এবং এই প্রয়োগ করে আমি কিন্তু এর সঙ্গে আরো অনেক জায়গা থাকে সেগুলোকে করবার দরকার থাকে, কিন্তু এই প্রয়োগ করে আমি কিন্তু অনেক জায়গা থেকে, অনেক ভালো ভালো জায়গা থেকে, অনেক যারা প্রবলেমের মধ্যে আছে তারা কিন্তু অনেকটা ওভারকাম করে আসছে। তার সঙ্গে অবশ্যই রেমিডিস, এবং রেমিডিসের তো একটা গুরুত্ব রয়েছেই, তার সঙ্গে এই জায়গাটাকে যদি আমরা চালু করতে পারি তাহলে আমাদের বাড়ির যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো কিন্তু অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসতে পারে। এবং বিশেষ করে সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম জায়গাটা আমাদেরকে পরিষ্কার রাখতে হবে, এবং সেখানে কোনোরূপ ভাবে কোনো নোংরা বা আবর্জনা জমিয়ে রাখা যাবে না। বাস্তুর এই জায়গাটাকেও আমাদের খেয়াল রাখতে হবে। দেখুন বারবার একটা কথাই বলবো, দেখুন জীবনে এগিয়ে যেতে হলে বারবার ধরে জীবনে কখনো থেমে যাবেন না। কোনো বিষয় যেখান থেকে আপনাকে টেনে ধরার চেষ্টা করুক না কারণ, আপনি কখনো থেমে যাবেন না। আর হতাশাকে কখনো জীবনের মধ্যে প্রশ্রয় দেবেন না, জমতে দেবেন না। দেখুন যে কোনো সমস্যার সঠিক সমাধান আছে, কিন্তু সেই সঠিক সমাধানের জন্য আপনাকে নিজেকে সেই কেন্দ্রীভূত করে তাকে রুখে দাঁড়ানোর জন্য সেই শক্তি অর্জন করে দাঁড়াতে হবে। এবং তারপরে আপনি নিজে যত দুর্বল হয়ে যাবেন, সে দুর্বলতা কিন্তু আপনাকে আপনার সমস্যাকে আরো বেশি পরিমাণে গভীরতাকে দেবে এবং আরো বেশি পরিমাণে বাড়িয়ে তুলবে। সুতরাং সেই জায়গাটাকে নিরীক্ষণ করে নিজের মধ্যে সেই ইউটিলিটিটাকে তৈরি করতে হবে এবং সঠিক জায়গার সমস্যা সমাধানের জন্য উপযুক্ত জায়গাকে বেছে নিতে হবে, তবেই সেখান থেকে আপনি কিন্তু সমস্যা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। দেখুন দীর্ঘদিন ধরে এই যে অনুষ্ঠান, যা কিন্তু আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় বারবার ধরে সৌভাগ্য দর্পণ অনুষ্ঠানে আপনাদের কাছে এসে পৌঁছানো সঠিক সময়। যদিও তাতে অনেকের অনেক সমস্যা হয়ে যায় জানি, কিন্তু কিছু করার থাকে না। আপনাদের যে আশীর্বাদ এবং এই ভালোবাসা, যা কিন্তু এই সৌভাগ্য দর্পণে বিশেষভাবে পাথেও, তা নিয়ে কিন্তু সৌভাগ্য দর্পণ এগিয়ে চলেছে। এবং এর জন্য দেখুন যে কোনো মানুষের যার যদি কোয়ালিটি থাকে, সে নিয়ে তো সে সমালোচিত হবেই, এটা নিয়ে বিশেষ ভাবনা চিন্তা কিছু থাকে না। আর তীর্থবিদকে নিয়ে সমালোচনা করার মতো লোকের তো আর অভাব নেই, যথেষ্ট পরিমাণে রয়েছে। কোয়ালিটি থাকলে সমালোচিত হতেই হবে, এটা বাস্তব, এটা মেনে নিতেই হবে।
সুতরাং এই যে জায়গাটাকে আপনাদের বারবার ধরে তুলে ধরা, যে সঠিক জায়গাটাকে নিরীক্ষণ এবং সঠিক জায়গা যখন নিরীক্ষিত হবে তবেই আপনি তার শেষ পরিপ্রেক্ষিত অনুযায়ী সেখান থেকে কিন্তু ইউটিলিটিটাকে পাবেন। আদারওয়াইজ আপনাকে বারবার ধরে ঘেরাটোপের মধ্যে পড়তে হবে এবং জ্যোতিষের প্রতি যে আপনার যে বিশ্বাস, সেই বিশ্বাসটা কিন্তু ভুলে নিতে হবে। সুতরাং সঠিক নিরীক্ষণ, সঠিক পর্যবেক্ষণ এবং সঠিক জায়গাকে নিরীক্ষণ করে তার সঠিক সময় সঠিক যদি প্রতিকার করা যায়, জীবনের যে কোনো ধরনের সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসা সম্ভব। কিন্তু তার জন্য অবশ্যই নিজেকে ফিজিবল হতে হবে, নিজেকে মানসিকভাবে তৈরি হতে হবে, কোনো রকমের কোনো নেগেটিভ অ্যাপ্রোচ তৈরি হয়ে যাওয়া যাবে না এবং হতাশাগ্রস্ত হওয়া থাকা চলবে না। এই জায়গাটাকে মাথায় রেখে জীবনে এগিয়ে চলুন, এনহ্যান্সমেন্ট করুন এবং সৌভাগ্য দর্পণের যে কথা, গোল অফ ডেস্টিনেশন, সেই পথে এগিয়ে চলুন এবং সেই পথেই আপনাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই সৌভাগ্য দর্পণের এই অনুষ্ঠান। আজকে তো সময় একদম করানোর চেয়ে মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম।